ড্রামাটির শুরুতেই আমরা ফিমেল লিড ম্যানকে দেখতে পাই। ও এখানে একজনের কাছে এসেছিল নিজেকে সেল করার জন্য। এখানে এই ছেলেটির নাম ছিল শাও। ও আমাদের ড্রামার মেন লিড। শাও একজন অনেক বড় ডক্টর। ম্যাংকে এখানে না দেখেই বলছিল তুমি কি দেখতে অনেকটাই বেশি সুন্দরী। তো ম্যাং বুঝতে পারে না এই ছেলেটি হঠাৎ করে এরকম একটি কথা কেন জিজ্ঞাসা করেছে। ম্যাং এখানে শাওকে কিছু বলতে নিচ্ছিল, তখনই শাও ওকে নিজের ক্লোজে নিয়েছিল। এরপরে ওকে বলছিল তুমি যেহেতু চলে এসেছো তাহলে আমাকে এখন খুশি করো। আর এখানে ম্যাংকে টাচ করতে থাকে। আর এখানে ম্যাংকে দেখে বলে তুমি সত্যি অনেকটাই বেশি প্রিটি, আর আমি যদি তোমাকে রিজেক্ট করে দিতাম তাহলে পরে আমার গিল্টি ফিল হতো। এখন তুমি আমাকে এখানে খুশি করো। আর এরপরে ও এখানে ম্যাংকে কিস করছিল। ম্যাং এইসব কিছুতে অনেকটাই বেশি ভয় পেয়ে গিয়েছিল। ওর কাছে এইসব কিছু ঠিক মনে হচ্ছিল না, কারণ এইটা ম্যাং এর ফার্স্ট টাইম ছিল। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ম্যাং ফোন করেছিল ভুল করে এখানে ডক্টর শাওয়ের কাছে। ডক্টর শাও এখানে ফোনটি ধরেছিল। ম্যাং তখন ওকে সবকিছু বলছিল নিজের সম্পর্কে। আমি একটি গ্রসারি শপে জব করি, আর এর পাশাপাশি আমি ইউনিভার্সিটিতেও পড়ি। আর ওইখানে এটাও বলছিল যে আজকে আমি নিজেকে সেল করতে চাচ্ছি। শাওয়ের কাছে কিছুটা অন্যরকম লাগে যে হঠাৎ করে একটি মেয়ে তাকে ফোন করে এসব কিরকম কথাবার্তা বলছে। ম্যাং বলে আমার টাকার প্রয়োজন, তাই আপনি আমাকে টাকা দেবেন, আমি টাকার জন্য এইসব কিছু করছি। তখন শাও এখানে ম্যাংকে ভুল বুঝে নেয়। ও মনে করেছিল ম্যাং একজন কল গার্ল। ও সবার কাছে ফোন করে এরকম ভাবে তাদেরকে এইসব কথাগুলো বলে টাকা নেওয়ার জন্য, তাই শাও ওকে একদম মানা করে দিয়েছিল। একটু পরে এখানে শাওয়ের একজন ডক্টর ফ্রেন্ড আসে। এখানে আসার পর শাওকে বলছিল যে এইসব মেয়েদের কাছ থেকে দূরেই থাকো, ওইসব মেয়েরা একজন কল গার্ল। ভালো হয়েছে তুমি ওর কথার জালে ফেসে যাওনি, ওরা টাকার জন্য এইসব কিছু করে। আর আমি যতদূর জানি আমার ফ্রেন্ডও মেয়েদের কাছ থেকে অনেকটা বেশি দূরেই থাকে, তার মেয়েদেরকে একদমই সহ্যই হয় না। তাহলে তুমি কিভাবে ওই মেয়েটিকে নিজের কাছে আসতে দিতে পারো। আর এখানে ওর ফ্রেন্ডের কথাগুলো শোনার পরে শাও নিজেই তখন লজ্জা পাচ্ছিল। ওর ফ্রেন্ড চলে যাওয়ার পরে শাও আবার হঠাৎ করে ম্যাংকে ফোন করে। এরপরে ম্যাংকে বলছিল ঠিক আছে তাহলে তুমি আমার ফ্ল্যাটে চলে আসো। ফ্ল্যাশব্যাকটি এখানেই শেষ হলে আমরা দেখতে পাই এতে দুজনকে, যেখানে তো শাও ওকে কিস করছিল। যেসব কিছু ম্যাংয়ের কাছে একদমই ভালো লাগে না। ও অনেকটাই ভয় পেয়েছিল, তাই বলতে থাকে আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে এখান থেকে যেতে দিন। শাও বলে কেন, আমি তো তোমাকে শুধু এখানে আসতে বলেছিলাম আর তুমি নিজের ইচ্ছাতে এখানে চলে এসেছো, তাহলে এখন কেন যেতে চাচ্ছ। তোমাকে আজকে রাতটা আমার সাথেই থাকতে হবে। ম্যাং বলে আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, আমি নিজের ইচ্ছাতে এখানে এসেছিলাম, কিন্তু এখন আমি এখান থেকে চলে যেতে চাচ্ছি, আমি একদমই এইসব কিছু করতে পারবো না। ম্যাং এর কথাগুলো শোনার পরে শাও এখানে অনেকটাই বেশি রেগে যাচ্ছিল, কিন্তু এরপরও ম্যাং তাকে অনেকবার জোর করছিল যেন তাকে এখান থেকে যেতে দেয়। এই কারণে শাও তখন বলে ঠিক আছে চলে যাও, আর কখনোই আমার চোখের সামনে আসবে না। ম্যাং এরপর ওখান থেকে বাইরে চলে আসে। বাইরে তখন অনেক বেশি বৃষ্টি পড়ছিল। তখন ম্যাং এর মা ওর কাছে ফোন করেছিল। ম্যাংকে অনেক বেশি বকা দিয়ে বলছিল তুমি এখনো কেন টাকা পাঠিয়ে দিতে পারোনি, তুমি যদি টাকা না পাঠিয়ে দাও তাহলে আমরা তোমার বাবার চিকিৎসা কিভাবে করাবো, তুমি তো জানোই ওনাকে তাড়াতাড়ি চিকিৎসা করাতে হবে। ম্যাং বলে ও টাকার ব্যবস্থা করা হয়ে গেলে তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দেবে। এখানে ম্যাং অনেকটাই বেশি আপসেট ছিল। ম্যাং এর বাবার চিকিৎসা করানোর জন্য অনেক বেশি টাকার প্রয়োজন ছিল, যেটা ম্যাং এর কাছে একদমই ছিল না। তাই এখন ম্যাং আবারও বাধ্য হয়ে যাচ্ছিল ওই শাওয়ের কাছে ফিরে যাবে। ওর কাছে এমনটি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর আমরা শাওকে দেখতে পাই যখন দরজা খুলেছিল তখন আবারও ভিতরে চলে আসে ম্যাং। শাও বলে আমি তোমাকে চলে যাওয়ার জন্য একটি চান্স দিয়েছিলাম, কিন্তু তুমি চলে না গিয়ে আবারও কেন এখানে ফিরে এসেছো। এরপরে কিন্তু আমি তোমাকে কোনো চান্স দিতে পারবো না, আর আমি জানি তোমাদের মতন কল গালগুলো এরকমই, টাকার জন্য সব কিছুই করতে পারে। ম্যাং কোনো কিছু না বলে এখানে ও শাওকে কিস করেছিল, যার কারণে শাও তখন এখানে ম্যাংকে আর ওর কাছ থেকে দূরে যেতে দেয় না। ও ম্যাংকে কিস করছিল। এরকম ভাবে এখানে দুজনে নাইট স্পেন্ড করে নিয়েছিল। পরের দিন সকালের সিন দেখানো হয় যেখানে আমরা ম্যাংকে দেখতে পাই ও বেডের উপরে বসেছিল, আর আমরা পাশেই দেখতে পাই শাওকে। শাও এখানে ম্যাংকে বলছিল আমি এইটা বলবো না যে কাল রাতে তোমার সাথে থাকতে আমার খারাপ লেগেছে, আমি বেশ এনজয় করতে পেরেছি, এখন বলো তোমার কত টাকার প্রয়োজন। তার কথাগুলো শোনার পর ম্যাং এখানে অনেকটাই বেশি হার্ড হয়েছিল, কিন্তু এরপরও তো ওর টাকার প্রয়োজন ছিল, তাই ও এখানে শাওকে বলে দেয় আমরা শুধুমাত্র 50,000 ইউয়ানেরই প্রয়োজন রয়েছে। কিন্তু শাও তো দেখা যায় ওর অ্যাকাউন্টে 1 লাখ ইউয়ান পাঠিয়েছিল। ম্যাং এটা দেখে অনেকটাই অবাক হয় যে এত বেশি টাকা কেন দিয়েছে। আবার মনে করে হতে পারে বাকি 50,000 ইউয়ানের জন্য এ আমাকে পরে অন্য কোনো কাজ করতে বলবে, তাই এত টাকা পাঠিয়েছে। শাও বলে টাকা পেয়েছো, এখন এখান থেকে চলে যাও। ম্যাংও তখন তাড়াতাড়ি করে ওর সব জিনিসগুলো নিয়ে এখান থেকে চলে যায়।
যায়। এরপরে শাও হসপিটালে এসেছিল। এখানে শাওয়ের ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। শাওকে জিজ্ঞাসা করেছিল, আমি কিন্তু জানতে পেরেছি তুমি শাও ফ্যামিলির ইয়াং মাস্টার, তাহলে তুমি এই আইডেন্টি লুকিয়ে রেখে এখানে ডক্টরের জব কেন করো? তুমি তো এমনিতেই অনেকটাই বেশি রিচ, তোমাদের ফ্যামিলি অনেকটাই বেশি পাওয়ারফুল। এখানে শাও ওকে বলে, তুমি যে এই কথাটি জানতে পেরেছো এটা কাউকেই বলো না, আর আমাকে একজন ডক্টরের মতন করেই দেখো। ওর ডক্টর ফ্রেন্ড এখানে তখন শাওয়ের গলায় লিপস্টিকের দাগ দেখতে পেয়েছিল। এই কারণে শাওকে জিজ্ঞাসা করে, কাল রাতে কি তুমি ওই কল গালকে নিজের কাছে নিয়েছিলে নাকি? তোমাকে দেখে ভালোভাবেই বোঝা যাচ্ছে। ডক্টরের কথাগুলো শোনার পরে শাও বলে যে হ্যাঁ নিয়েছিলাম, তাতে কি হয়েছে, নেক্সট টাইম আমি ওর সাথে আর কখনোই দেখা করব না। আমি এইসব কল গালদেরকে একদমই পাত্তা দেই না, তাই তুমিও আর এইটা নিয়ে একদমই কথা বাড়িও না। এরপরে আমরা দেখতে পাই ম্যাং ম্যাংকে। ওর পেটে অনেক বেশি ব্যথা করছিল, তাই হসপিটালে এসেছিল নিজের চেক আপ করানোর জন্য। যখন ও এখানে ডক্টরের সাথে কথা বলতে আসে তখন ডক্টরকে দেখার পর অনেকটাই শক্ট হয়ে একদম দাঁড়িয়ে থাকে, কারণ এই ডক্টরটি শাও ছিল। শাও এখানে ম্যাং ম্যাংকে দেখার পর অবাক হয়েছিল। যাই হোক, এরপরে ম্যাং ম্যাং নিজের চেক আপ করায়। শাওকে কিছু মেডিসিন খেতে বলেছিল, আর এটাও বলে দিয়েছিল 1 সপ্তাহের ভিতরে ও যেন কারোর সাথে নাইট স্পেন্ড না করে, এটা ওর নিজের জন্যই ঠিক হবে না। শাওয়ের কথাগুলো শোনার পর বলছিল ম্যাং ম্যাং যে ঠিক আছে আমি মেডিসিনগুলো খেয়ে নেব, কিন্তু এরকম কোনো কিছু না যে আমি প্রতিদিনই কোনো না কোনো ছেলের সাথে গিয়ে নাইট স্পেন্ড করি। ও ফার্স্ট টাইম শুধুমাত্র এখানে ডক্টর শাওয়ের সাথেই করেছে, তাও আবার নিজের টাকার প্রয়োজন ছিল এই কারণে। তাই ডক্টর শাও যেন নেক্সট টাইম থেকে তাকে এরকম কথাগুলো না বলে। ও ডাক্তার শাওয়ের কথাগুলো তো অনেক বেশি হার্ড হয়েছিল, তাই ডক্টর শাওকে এরকম ভাবে কথাগুলো বলে দেয়। এরপর ওখান থেকে বাইরে আসে, যেখানে আবার ওই ম্যাং ম্যাংয়ের মা ম্যাং ম্যাংকে ফোন করেছিল। ম্যাং ম্যাংকে অনেকটাই বকা দিয়ে বলে, তোমাকে তো কিছুদিন আগেই বললাম টাকা দিতে, তুমি এখনো কেন টাকা দিচ্ছ না? এইখান থেকে আমরা জানতে পারি ম্যাং ম্যাংয়ের মা ম্যাং ম্যাংকে একদমই লাইক করে না, সবসময় শুধু ম্যাং ম্যাংকে বকা দিত আর ম্যাং ম্যাংয়ের কাছ থেকে টাকা চাইতো আর নিজে ওইসব টাকাগুলো খরচ করতো। ম্যাং ম্যাংয়ের মা বলছিল, তুমি ভুলে গিয়েছো কিভাবে তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তুমি যদি টাকা না দাও তাহলে আমরা কিভাবে তোমার বাবার চিকিৎসা করাবো? ম্যাং ম্যাং বলেছিল, আমি কোনো কিছু ভুলে যাইনি, আমি তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দেবো আর আমার বাবাকে আমি সুস্থ করে তুলবো। ম্যাং ম্যাং তখন একটি ফ্ল্যাশব্যাকের কথা মনে করে, যখন ম্যাং ম্যাং অনেকটাই বেশি ছোট ছিল তখন একটি কারের সাথে ওর অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। তখন ম্যাং ম্যাংয়ের বাবা ম্যাং ম্যাংকে বাঁচাতে গিয়ে নিজেই অ্যাক্সিডেন্ট করেছিল। ওই দিনের পর থেকে ম্যাং ম্যাংয়ের বাবা কোমাতে রয়েছে আর ওনার চিকিৎসা করানোর জন্য অনেক বেশি টাকার প্রয়োজন রয়েছে। আর এই একটি কারণে ম্যাং ম্যাংয়ের মা সবসময় ম্যাং ম্যাংকে অনেকটাই বেশি জোর করতে থাকতো যে তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দাও। আর এটাও বলছিল, এত বড় হয়ে গিয়েছো কিন্তু এখন পর্যন্ত কিনা নিজের বাবাকে ঠিক করার জন্য আমাকে ভালোভাবে টাকা পাঠিয়ে দিতে পারছো না। ম্যাং ম্যাং ওর মাকে বলে, কোনো চিন্তা করবে না, আমি কিছুদিনের ভিতরেই সব টাকা পাঠিয়ে দেবো। এরপরে ও ফোনটি রেখে দিয়েছিল আর অনেকটাই আপসেট ছিল। তখন আমরা এখানে একটি বখাটে টাইপের ছেলেকে দেখতে পাই। এই ছেলেটি এখানে একটি দামি কার নিয়ে এসেছিল। এরপরে ও আসে ম্যাং ম্যাংয়ের কাছে। ছেলেটির নাম ছিল শিন। শিন এখানে ম্যাং ম্যাংকে প্রথম থেকে চিনত, তাই তো ও ম্যাং ম্যাংয়ের সাথে বাজে ব্যবহার করছিল আর ম্যাং ম্যাংকে এটাও বলছিল যে আমি জানি তোমার টাকার অনেক বেশি প্রয়োজন রয়েছে আর যে টাকাগুলো আমি তোমাকে দিতেই পারবো। ওইখানে ম্যাং ম্যাংকে বলছিল, আমি তোমাকে অনেক বেশি টাকা দেবো, এর জন্য তোমাকে শুধুমাত্র আজকে রাতটা আমার সাথে থাকতে হবে। এখানে অনেক বেশি টাকা বের করে ম্যাং ম্যাংকে দেখাচ্ছিল আর এটাই বলছিল যে এইসব টাকাগুলো আমি তোমাকে দেবো যদি তুমি আমার সাথে যেতে রাজি হও। কিন্তু ম্যাং ম্যাং ওকে মানা করে দিয়েছিল। সাথে এটাও বলেছিল, আমি কোনো কল গাল না যে তুমি যখন বলবে আমি তোমার সাথে চলে যাব, আমার তোমার এইসব বাজে টাকার কোনো দরকার নেই। ওখান থেকে ও নিজের হোস্টেলে চলে এসেছিল। এখানে অনেকটাই আপসেট ছিল আর ভাবছিল ও এখন কি করলে তাড়াতাড়ি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। তখনই ওর একজন ফ্রেন্ড এসেছিল আর ওকে জানায়, আমি একটি ভালো জবের খোঁজ পেয়েছি, তুমি যদি ওই জায়গায় জব করতে যাও তাহলে অনেক বেশি টাকা পাবে। ফ্রেন্ডটি বলে, আমি ওই বারে জব করি, তুমিও আমার সাথে আজকে ওখানে জব করতে যাবে, ওখান থেকে অনেক বেশি টাকা পাওয়া যায়। এরপরে ওর ফ্রেন্ডের কথা মতন রাজি হয়ে বারে এসেছিল জব করতে। ম্যাং ম্যাংয়ের কাছে এই জায়গাটি একদমই ভালো লাগে না, কারণ এখানে তো অনেক ছেলেরাই ছিল যারা কিনা অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল। তখন ওর ফ্রেন্ড এসে বলে, দেখো আজকের মতন এইসব কিছু তুমি ম্যানেজ করে নাও, এখানে একটু ম্যানেজ করতে পারলে আমরা অনেক বেশি টাকা পেয়ে যাব। এরপরে ম্যাং ম্যাং একটি রুমের ভিতরে এসেছিল ড্রিঙ্ক দেওয়ার জন্য। ভিতরে আসার পর ও এখানে দেখতে পায় শিনকে। শিন এখানে অনেকগুলো মেয়েদের সাথে ছিল। সব মেয়েরা এখানে শিনকে খুশি করার চেষ্টা করেছিল, কিন্তু শিন ওইসব মেয়েদের প্রতি বেশি ইন্টারেস্ট দেখায় না। কিন্তু একটু পরে ও যখন এখানে দেখতে পেয়েছিল ম্যাং ম্যাংকে, তখন অনেকটাই বেশি খুশি হয়ে যায়। আর এখানে যতগুলো মেয়ে ছিল ওদের সবাইকে চুপ থাকতে বলে, এমনকি ওইসব মেয়েদেরকে বলেছিল তোমাদের কোনো দরকার নেই, তোমরা রুম থেকে বের হয়ে যাও। মেয়েরাও তখন এখানে শিনের কথা মতন এই রুম থেকে বের হয়ে গিয়েছিল। সবাই চলে যাওয়ার পর শিন চলে আসে ম্যাং ম্যাংয়ের কাছে। ও ম্যাং ম্যাংকে নিজের ক্লোজে নিয়েছিল। ম্যাং ম্যাংকে বলে, আজকে তুমি আমার সাথে এখানে নাইট স্পেন্ড করো, এর জন্য আমি তোমাকে অনেক বেশি টাকা দেবো। কিন্তু ম্যাং ম্যাং ওকে মানা করে দেয়, সে এরকম কোনো কিছু করবে না। শিন বলে, আমি প্রথমেই তোমাকে টাকা দিয়ে বুকিং করে নিয়েছি, তাহলে
তাহলে তুমি এখান থেকে কিভাবে যেতে চাচ্ছ? আর ম্যাং ম্যাং অনেক জোরে জোরে চিৎকার করেছিল যে আমি একদমই তোমার সাথে এরকম কোনো কিছুই করব না। শিন অনেকটাই রেগে যায়, ম্যাং ম্যাংকে বলছিল তুমি তো টাকার জন্য এখানে বাইরে জব করতে এসেছো, তাহলে আমি তো তোমাকে টাকাই দিতে চাচ্ছি, এমনকি তুমি এখানে জব করলে যত বেশি টাকা পাবে আমি এর থেকেও বেশি টাকা তোমাকে দেব, তাহলে শুধু শুধু কেন আমার সময় নষ্ট করছো, আমাকে হ্যাপি হতে দাও। আর এখানে ও জোর করতে থাকে। তখনই ভিতরে এসেছিল শাও। যখন দেখতে পেয়েছিল শিন এখানে ম্যাং ম্যাংয়ের সাথে অনেকটাই বেশি বাজে ব্যবহার করছে, তখন অনেকটাই রেগে যায় এখানে শিনের ওপরে। শিনকে রেগে বলে তুমি এখানে এই মেয়েটির সাথে এটা কিরকম ব্যবহার করছো। আর এখানে শিন যখন দেখতে পেয়েছিল শাওকে অনেকটাই বেশি ভয় পেয়ে যায়। আমরা জানতে পারি শাও আসলে শিনের আঙ্কেল ছিল, তাই এখানে নিজের আঙ্কেলকে দেখে একটু ভয় পেয়েছিল। শিন তখন ম্যাং ম্যাংকে উঠিয়েছিল আর এখানে বলছিল আঙ্কেল এ আমার গার্লফ্রেন্ড হয়, তাই আমরা দুজনে এখানে এসেছি। এখানে ও মিথ্যে কথা বলছিল শাওয়ের হাত থেকে বাঁচার জন্য। তখন ম্যাং ম্যাং বলে শিন মিথ্যে কথা বলছে, আমি ওর কোনো গার্লফ্রেন্ড না, ও তো এখানে আমার সাথে এসব কিছু জোর করে করতে চাচ্ছিল, আমি তো এখান থেকে চলে যেতে চাচ্ছিলাম। শিন বলেছে আবারও এ মিথ্যে কথা বলছে, আর আমি তো একে অনেক বেশি টাকাও দিয়েছিলাম, আমি এর সাথে একদমই জোর করছি না। শাও শুধু এখানে শিনের কথাগুলো শুনে যাচ্ছিল। ম্যাং ম্যাং আবার বলে এটাও মিথ্যে কথা বলছে, আমাকে কোনো টাকা দেয়নি, আর এখানে আমার সাথে ও জোর করছিল, আমি তো এখান থেকে চলে যেতে চাচ্ছিলাম কিন্তু আমাকে যেতে দিচ্ছে না। শাও রেগে এখানে শিনকে মারতে শুরু করেছিল। শিনের মাথায় তখন অনেকগুলো কাঁচের বোতল ভাঙতে শুরু করে। ম্যাং ম্যাং এইসব কিছু দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপরে শাও ম্যাং ম্যাংকে কোলে উঠিয়ে এখান থেকে নিয়ে বাইরে চলে যায়। শিনের মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। বাইরে আমরা এদের দুজনকে দেখতে পাই কারের ভিতরে। এখানে শাও ম্যাং ম্যাংকে বলে তুমি আবার এখানে কেন জব করতে এসেছো? ম্যাং ম্যাং বলে কারণ আমার টাকার প্রয়োজন রয়েছে, তাই আমাকে এই জবটি করতে হচ্ছে। শাও বলে আমি ওই দিন রাতে তোমাকে আরো 50,000 ইউয়ান বেশি দিয়েছিলাম, ওটাতেও তোমার হয়নি, তাহলে তুমি আবারও আমার সাথে চলো, এর জন্য আমি তোমাকে অনেক বেশি টাকা দেবো। ম্যাং ম্যাং বলে তাহলে এইটার জন্য আমাকে আবার কি কাজ করতে হবে, আর আপনি আমাকে এর জন্য কি এমন কাজ করতে দেবেন? তখন দেখা যায় শাও ওর অনেকটাই বেশি ক্লোজে এসেছিল। ও আবারও এখানে ম্যাং ম্যাংকে কিস করছিল। এতে করে ম্যাং ম্যাং অনেকটাই বেশি অবাক হয়ে যায়। আর শাও ওকে বলে চলো তুমি আমার সাথে বাড়িতে, আজকে রাতে তুমি আমার সাথে থাকবে, এতে করে আমি তোমাকে অনেক বেশি টাকা দেবো। এরপরে রাতে তারা দুজনে আবারও একসাথে নাইট স্পেন্ড করেছিল। পরের দিন সকালের সিন দেখানো হয়। যখন এখানে ঘুম ভেঙে গিয়েছিল ম্যাং ম্যাংয়ের, ও তো আবারও নিজের সব জিনিসপত্র নিয়ে চলে যেতে নিচ্ছিল, কিন্তু বাইরে আসার পর শাওকে বাধা দিয়েছিল, ওকে যেতে দেয় না। ওর ক্লোজে আসে আর ওকে বলছিল তুমি আমার পারমিশন না নিয়ে এখান থেকে কিভাবে যেতে পারো, আমার পারমিশন ছাড়া এখান থেকে যেতে পারবে না। এরপরে ম্যাং ম্যাংকে আবারও এখানে কিস করেছিল। ম্যাং ম্যাং এইসব কিছুতে একদম নার্ভাস হয়ে যায়। তখনই বাইরে কেউ একজন এসেছিল আর দেখতে পায় এটা তো আসলে শিন ছিল, এখানে ওর আঙ্কেলের সাথে দেখা করতে এসেছে। ম্যাং ম্যাং চায় না যে শিন এতে দুজনকে একসাথে দেখে নিক, এই কারণে ও বলছিল আমি চাই না যে শিন আমাকে দেখতে পাক, তাই ওকে লুকিয়ে রেখেছিল রুমের ভিতরে। এরপরে শাও গিয়ে দরজা খুলে দেয়, যেখানে শিন বলছিল আঙ্কেল আমি এই ফাইলটি আপনার জন্য নিয়ে এসেছি, আমার বাবা এটা আপনাকে দিতে বলেছে, আপনাকে এখানে সাইন করতে হবে। শাওকে বলে ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, আমি ভিতর থেকে পেন নিয়ে আসছি। শাও পেন নিয়ে আসতে চলে যায়। তখন শিন এখানে একাই ছিল। ওর মনে হচ্ছিল আঙ্কেলের রুমের ভিতরে কেউ একজন রয়েছে, তাই তো ওর রুমের দিকে যেতে শুরু করে, দেখতে চাচ্ছিল ভিতরে কেউ আছে কিনা। ভিতরে ম্যাং ম্যাং বুঝতে পারে এই দিকেই শিন আছে, এই কারণে ম্যাং ম্যাং অনেকটাই বেশি ভয় পেয়ে যায়। ও ভেবেই নিয়েছিল এবার ও তো শিনের কাছে ধরা পড়ে যাবে, কিন্তু শিন ভিতরে যাওয়ার আগে ওখানে শাও চলে এসেছিল। শিনকে বকা দিয়ে বলে তুমি আমার রুমের দিকে কেন যাচ্ছ, বাইরে তুমি কি করেছিলে, এটা যদি আমি তোমার বাবাকে বলে দিই তাহলে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে, তাই নিজের ভালো চাইলে এখান থেকে চলে যাও। এরপর এখান থেকে চলে গিয়েছিল শিন। তখন ম্যাং ম্যাং বাইরে চলে আসে, এখানে শাওকে থ্যাংক ইউ বলে ওকে বাঁচানোর জন্য, যে শিন ওকে দেখতে পারেনি এই কারণে। শাও শুধু ম্যাংয়ের কথাগুলো শুনে যাচ্ছিল। ম্যাং ওকে বলে আমি আমার কাজ শেষ করে ফেলেছি আর আপনি আমাকে টাকাও দিয়েছেন, তাই এখন আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি নেক্সট টাইম থেকে আপনার কাছে আর আসবো না। ম্যাং ম্যাং যখন বাড়ির বাইরে এসেছিল তখন ওর সাথে ওদের কলেজের একজন টিচারের দেখা হয়ে যায়। টিচার এখানে ম্যাং ম্যাংকে দেখার পর জিজ্ঞাসা করে ম্যাং ম্যাং তুমি এখানে কেন এসেছিলে, তোমার তো এই সময় বাইরে থাকার কথা না, তোমার তো এখন কলেজের ভিতরে থাকার কথা ছিল, আর তুমি কলেজের ক্লাসগুলো কেন মিস করছো? ম্যাং ম্যাং বলে আমি এখানে একটি জবের ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিলাম। টিচার বলে তাহলে তুমি কি এখন জব করতে চাচ্ছ, তাহলে তোমার পড়াশোনার কি হবে, তুমি পড়াশোনা বন্ধ করতে চাচ্ছ? ম্যাং ম্যাং বলে এরকম কোনো কিছু না, আমি চাচ্ছিলাম যাতে আমি একটি ভালো জব করে আমার পড়াশোনা আরো বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারি, তাই জব খুঁজছিলাম। টিচার বলে তুমি চাইলে আমি যেই কোম্পানিতে জব করি ওই কোম্পানিতে একজন নতুন স্টাফ হয়ে জব করতে পারো, ওখানে এখন লোক নেওয়া হচ্ছে আর ওই কাজগুলো করতে তোমার ভালো লাগবে। ম্যাং ম্যাং টিচারকে থ্যাংক ইউ বলে আর বলছিল আমি ওখানে আমার পুরোটা দিয়ে চেষ্টা করব জবটি ভালোভাবে করার জন্য, যাতে করে আপনাকে কারো কাছ থেকে কথা শুনতে না হয় যে আপনি যে মেয়েটিকে জব দিয়েছেন ওই মেয়েটি এখানে ভালোভাবে জব
করতে পারছে না। এরপরে আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয়। ম্যাং ম্যাং ওই কোম্পানিতে চলে এসেছিল আর এই কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করে। এখানে যখন ম্যানেজার ম্যাং ম্যাংকে দেখতে পেয়েছিল তখন ও ম্যাং ম্যাংয়ের ড্রেস দেখার পর অনেকটাই বিরক্ত হয়ে যায় আর ম্যাং ম্যাংকে বলে, তুমি জানো না কোম্পানিতে কিরকম একটি ড্রেস পরে আসতে হয়? তুমি তো আমাদের কোম্পানির মান সম্মান একদমই রাখবে না। আমাদের কোম্পানিতে থাকা একজন ক্লিনার গালও তোমার থেকে ভালো একটি ড্রেস পরে আসে। এরকম ড্রেস পরে তুমি কিভাবে এই কোম্পানিতে আসতে পারো? আর তোমাকে এখানে জবটাই বা কে দিয়েছে? এইসব বলে এখানে অপমান করছিল ম্যাং ম্যাংকে। ম্যাং ম্যাং তখন ম্যানেজারকে সরি বলে, আমার ভুল হয়েছে, আমি নেক্সট টাইম থেকে ভালো একটি ড্রেস পরে আসবো। তখন ম্যাং ম্যাংয়ের টিচার এসেছিল। ম্যানেজারকে বকা দিয়ে বলে, তুমি কি জানো না নতুন একজন কলিগের সাথে কিরকম ব্যবহার করতে হয়? ও তো আজকে এখানে প্রথম এসেছে, তাহলে ওর সাথে এরকম ব্যবহার কেন করছো? ম্যানেজার তখন এখানে সরি বলেছিল টিচারকে, কিন্তু টিচার যেহেতু এখানে ম্যাং ম্যাংয়ের জন্য ওকে অনেক বেশি বকা দিয়েছে তাই ম্যাং ম্যাংয়ের উপরে অনেকটাই বেশি রেগে গিয়েছিল। এরপরে ম্যাং ম্যাং এখানে ওর টিচারকে থ্যাংক ইউ বলে ওকে সাপোর্ট করার জন্য আর এখানে নতুন একটি জবও দেওয়ার জন্য। দুজনকে এরকম ভাবে কথা বলতে দেখতে পারছিল এখানে ম্যানেজার বলছিল, আমিও দেখবো তোমাকে এই কোম্পানিতে কিভাবে কেউ কাজ করতে দেয়, আমি তোমার উপর থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বো, তোমার জন্য আমাকে এখানে বকা খেতে হয়েছে। এইদিকে হঠাৎ করে ম্যাং ম্যাং তখন দেখতে পায় এই কোম্পানিতে শাও এসেছে আর এই শাওকে দেখার পর এখানে ও অনেকটাই বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল, কোনো কিছু বলতেই পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। ম্যাং ম্যাংয়ের টিচার এখানে শাওয়ের পরিচয় বলে দিতে থাকে ম্যাং ম্যাংকে যে শাও হচ্ছে শাও ফ্যামিলির ইয়াং মাস্টার, ওদের ফ্যামিলি অনেকটাই বেশি রিচ আর শাও অনেক ভালো একটি ছেলে। এরপরে ম্যাং ম্যাংয়ের পরিচয় দেয় শাওকে, বলছিল এ আমার কলেজেই পড়ে আর অনেকটাই বেশি হার্ড ওয়ার্ক করে, এখানে জবটি অনেকটাই বেশি ভালোভাবে করবে, তাই তোমার একে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শাও তখন হেসে বলে, আমি ম্যাং ম্যাংকে একদম ভালো করে জানি, ও কি কি করতে পারে আর কি কি করতে পারে না। শাও যখন এই বিষয়টি নিয়ে কথা বলছিল ম্যাং ম্যাং অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। ও মনে মনে এটাই ভাবছিল, আমরা দুজনে যে নাইট স্পেন্ড করেছি এইটা হয়তো বা শাও এখানে ওর টিচারের সামনে বলে দেবে। এই কারণে ম্যাং ম্যাং ওয়াশরুমের বাহানা দিয়ে ও চলে এসেছিল। যখন ভিতরে এসেছিল তখন দুজন নার্সকে কথা বলতে শোনে যারা এখানে শাওকে নিয়েই কথা বলছিল। এটাই বলছিল শাওয়ের ফ্যামিলি কতটা বেশি রিস্ক, কিন্তু এরপরও তো ডক্টর শাও একদম পুরো সাধারণ জীবন যাপন করে আর উনি আসলে অনেকটাই বেশি ভালো, শাওয়ের অনেক বেশি প্রশংসা করে। নার্সরা এখান থেকে চলে গিয়েছিল। তখন ম্যাং ম্যাং মনে মনে এটাই ভাবছিল, শাও কি সত্যি তাহলে এত ভালো একটি ছেলে? আর ও যে শাওয়ের সাথে কাল রাত কাটিয়েছিল ওই কথাটি মনে করতে থাকে। মানে ও বুঝতেই পারছিল না শাও কি সত্যি ভালো, কারণ ওর সাথে তো একদমই কখনোই ভালো ব্যবহারই করেনি, শুধু টাকা দিয়েছে আর ওর সাথে নাইট স্পেন্ড করেছে। যখন ম্যাং ম্যাং ওয়াশরুমের বাইরে এসেছিল শাও আবারও ওকে নিজের কাছে নিয়েছিল আর বলতে থাকে যে তুমি তাহলে এখানে নতুন জব করতে এসেছো? আচ্ছা, এইটা নিয়ে আমরা পরে কথা বলতে পারবো, এখন আমি যেটা বলতে এসেছি, আমার আবারও মন চাচ্ছে তোমার সাথে সময় কাটাবো, তাই তুমি আমার সাথে চলো, এর জন্য আমি তোমাকে অনেক বেশি টাকাও দেবো। ম্যাং ম্যাং শাওকে দেখে অনেক ভয় পাচ্ছিল, এই কারণে শাওকে বলে, আমি তোমার সাথে কোথাও যাবো না, আমি তোমাকে দেখে অনেক বেশি ভয় পাই। শাও বলে, তুমি তো এই কয়দিন আমাকে দেখে ভয় পাওনি, তাহলে এখন কেন ভয় পাচ্ছ? এরপরে ও এখানে ম্যাং ম্যাংকে কিস করেছিল। ম্যাং ম্যাং এতে আরো বেশি নার্ভাস হয়ে যায়। ও শাওকে বলে দেয়, আজকের পর থেকে আমি কখনোই তোমার সামনে আসবো না আর তুমিও আমার সামনে আসবে না। ম্যাং ম্যাং আর কখনোই দেখা করতে চায় না শাওয়ের সাথে। এরপরে এখান থেকে চলে গিয়েছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই ম্যাং ম্যাংকে। ও যখন বাইরে ছিল তখন আমরা ওই কোম্পানির ম্যানেজারকে দেখতে পাই। ম্যাং ম্যাং এর উপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে একটি ছেলেকে কিছু টাকা দিয়েছিল আর ওই ছেলেটিকে বলে দেয়, ওই মেয়েটির ওপর থেকে তুমি আমার হয়ে রিভেঞ্জ নেবে, এতে ওই মেয়েটির সাথে তোমার যা খুশি তা করতে পারো। ছেলেটি টাকা নেওয়ার পর বলেছিল, আমিও ওর ব্যবস্থা করে দেব, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, কালকে যখন তুমি কোম্পানিতে যাবে ওকে আর কোম্পানিতে দেখতে পারবে না, ও কালকে পর আর কখনোই কোম্পানিতে যেতেই পারবে না। এদিকে ম্যাং ম্যাং ওর বাড়িতে চলে এসেছিল। তখনই ওই ছেলেটি হঠাৎ করে ম্যাং ম্যাং এর রুমের ভিতরে চলে আসে। ও ম্যাং ম্যাংকে বলে, আমি তো অনেকদিন ধরেই তোমাকে ফলো করছিলাম কিন্তু কোনো ভালো সুযোগ পাচ্ছিলাম না, আজ আমি পেয়ে গিয়েছি, তাই তোমাকে কিছুতেই ছাড়বো না। ম্যাং ম্যাং অনেক বেশি ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি করে এখানে শাওকে ফোন করেছিল। ম্যাং ম্যাং ছেলেটিকে জিজ্ঞাসা করে, তুমি কে, আমার বাড়িতে হঠাৎ করে কেন এসেছো আর আমার কাছ থেকে এখানে তুমি কি চাচ্ছ? ছেলেটি বলে, তুমি আমাকে চিনতে পারছো না, আমি তো সেই কবে থেকেই তোমাকে লাইক করি আর আজকে আমি এখানে এসেছি যাতে করে আমি তোমাকে খুশি করতে পারি। তখন ম্যাং ম্যাং ভয় পেয়ে ওকে বলছিল, তুমি একদমই আমার কাছে আসবে না, যদি এমনটি করো তাহলে কিন্তু আমি অনেক জোরে জোরে এখানে চিৎকার করতে থাকবো। ছেলেটি বলে, তুমি চিৎকার করবে তাতে কি হয়েছে, এখানে কেউ আসবে না। এরপরে ও এখানে ম্যাং ম্যাং এর সাথে জোর করতে শুরু করে। ম্যাং ম্যাং ভয় পেয়ে অনেক জোরে জোরে চিৎকার করছিল আর ও যেহেতু শাওয়ের কাছে ফোন করেছিল তাই শাও এখানে ম্যাং ম্যাং এর চিৎকারগুলো শুনতে পারছিল, বুঝতে পারে ম্যাং ম্যাং বিপদে রয়েছে। এইদিকে ছেলেটি ম্যাং ম্যাং এর সাথে বাজে ব্যবহার করছিল। ম্যাং ম্যাং অনেক ভয় পেয়ে যায়, জোরে জোরে চিৎকার করে আর তখনই ভিতরে শাও এসেছিল, ওই ছেলেটিকে এখানে মেরেছিল। এরপরে ও নিজের কোটটি এখানে ম্যাং ম্যাং এর গায়ে দিয়ে দেয়। এরপরে ম্যাং ম্যাংকে কোলে উঠিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। এরপরে ম্যাং ম্যাং এর কেয়ার করছিল। ম্যাং
ম্যাং শাওকে থ্যাংক ইউ বলে ওকে বাঁচানোর জন্য। শাও তখন একটু হেসে ওঠে, এরপরে বলছিল তোমাকে আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, এখন তুমি আমার বাড়িতে রয়েছো, এখানে তুমি একদম পুরো সেফে থাকতে পারবে। ম্যাং ম্যাং তো খুশি হচ্ছিল, কিন্তু দেখা যায় এরপরে শাও ম্যাং ম্যাংকে ওর নিজের ক্লোজে নিয়েছিল আর আবার ওকে কিস করতে শুরু করে। ম্যাং ম্যাংও এবার শাওকে আর একদমই মানা করছিল না, আর দুজন এখানে আজকে রাত তো একসাথেই ছিল। পরের দিন সকালের সিন দেখানো হয়, যখন শাও বাহিরে এসেছিল ও দেখতে পায় ম্যাং ম্যাং এখানে ওর জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। ম্যাং ম্যাং এখানে শাওকে ভালোভাবে থ্যাংক ইউ বলার জন্যই সকাল সকাল শাওয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়েছিল। আর শাওকে জিজ্ঞাসা করে, আজ দেখছি তুমি আমরা অনেক বেশি কেয়ার করছো। ম্যাং ম্যাং বলে, আমি শুধু ভালোভাবে তোমাকে থ্যাংক ইউ বলতে চাচ্ছি, কাল তুমি সময় মতন গিয়ে আমাকে বাঁচিয়েছিলে এই কারণে। শাও তখন বলে, তুমি কি ভুলে গিয়েছো রাতে তুমি আমাকে কিস করেছো আর আমার সাথে নাইট স্পেন্ডও করেছিলে? তাহলে তো আমাদের দুজনের হিসাব বরাবর হয়ে গিয়েছে, আমি তোমাকে বাঁচিয়েছিলাম, এর বদলে তুমি আমার সাথে নাইট স্পেন্ড করেছিলে, তাহলে আবার থ্যাংক ইউ বলার কি দরকার রয়েছে? ম্যাং ম্যাং তখন মনে মনে এটাই বলছিল, শাও তাহলে কত বাজে একটি ছেলে, ও আমাকে এই কারণেই বাঁচিয়েছিল যাতে করে ওকে আমি থ্যাংক ইউ বলার জন্য ওর সাথে নাইট স্পেন্ড করি। ও তো নিজের সুবিধার জন্যই আমাকে বাঁচিয়েছে আর আমি ওকে এখানে থ্যাংক ইউ বলতে চাচ্ছিলাম। এরপরে যখন ম্যাং ম্যাং কোম্পানিতে এসেছিল তাকে এখানে ম্যানেজার দেখার পর অনেকটাই বেশি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে ম্যাং ম্যাংকে, তুমি কি ঠিক আছো? ম্যাং ম্যাং বুঝতে পারে না আজকে ম্যানেজার ওর সাথে এত বেশি ভালো ব্যবহার কেন করছে, কারণ ম্যানেজার তোকে সহ্যই করতে পারে না। তখন ওখানে মিস্টার লু এসেছিল আর বলছিল যে শুনেছিলাম কাল তোমার ওপর একটি ছেলে অ্যাটাক করেছিল আর শাও তোমাকে সময় মতন গিয়ে বাঁচিয়ে নিয়েছিল, আর এখন তো আমার তোমার জন্য অনেক বেশি চিন্তা হচ্ছে, তাই আমি তোমার জন্য থাকার একটি নতুন অ্যাপার্টমেন্ট খুঁজে বের করেছি, তুমি চাইলে ওখানে থাকতে পারো, ওখানে তোমার কোনো প্রবলেম হবে না। ম্যাং ম্যাং বলে, শাও আমাকে সময় মতন বাঁচিয়েছে এই কারণে আমি এখন ঠিক আছি, নয়তো আমি তো এখানে থাকতেই পারতাম না, আর আপনি যে আমার জন্য নতুন একটি অ্যাপার্টমেন্টের খোঁজ দিয়েছেন এটা আমার জন্য অনেক ভালো, আর ওইখানে থাকার জন্য রাজিও হয়ে গিয়েছিল। এরপরে মিস্টার লু ম্যাং ম্যাংকে ওই নতুন অ্যাপার্টমেন্টে নিয়ে এসেছিল। ম্যাং ম্যাং এটা দেখে অনেক খুশি হয়ে যায়। মিস্টার লু তাকে বলে কোনো প্রয়োজন পড়লে আমাকে জানাবে, এখান থেকে চলে গিয়েছিল। ম্যাং ম্যাং তাকে বাই বলে। এরপরে যখন নিজে ভিতরে চলে যেতে নিচ্ছিল তখন এখানে শাও এসেছিল। শাও আসলে ম্যাং ম্যাংকে ফলো করছিল। ম্যাং ম্যাং এর উপর অনেকটাই বেশি রেগেছিল। ম্যাং ম্যাং এখানে শাওকে দেখে অবাক হয়েছিল, জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো, আমি তো তোমাকে বলিনি আমি এখানে এসেছি। শাও ম্যাং ম্যাংকে বলে, তুমি কেন আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ, যার কারণে এত দূরে একটি জায়গায় তুমি থাকতে চলে এসেছো, আমি তো তোমাকে বলেছিলাম তুমি সবসময় আমার আশেপাশেই থাকবে আর তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে, এই কারণে আমি তোমার সাথেই থাকতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। ম্যাং ম্যাং বলে, আমি একদমই তোমার সাথে থাকতে চাই না, কারণ তোমার কথাগুলো আমাকে অনেকটা বেশি হার্ট করে, তাই আমি একাই থাকবো। শাও বলে, যদি তুমি আমার সাথে থাকতে না চাও তাহলে আমি তোমাকে টাকা দেবো, কিন্তু এর বদলে তোমাকে আমার সাথে থাকতে হবে, তোমার যত বেশি ইচ্ছা তুমি আমার কাছ থেকে টাকা চাইতে পারো, আমি তোমাকে সব টাকা দিয়ে দেবো। এখানে আবারও শাওয়ের এই কথাগুলো শোনার পর অনেকটাই বেশি হার্ড হয়েছিল ম্যাং ম্যাং, এই কারণে ও শাওকে দূরে সরিয়ে দিয়েছিল। এরপরে শাওকে বলে, তোমার কি মনে হয় যে আমি ওই রকম টাইপের মেয়ে যাদের কিনা কাল বলা হয় তারা টাকার জন্য সবকিছুই করতে পারে? তোমার কাছে বারবার এটাই মনে হয়েছে যে আমি টাকার জন্য তোমার কাছে গিয়েছি, তাই আমি একদম আর তোমার কাছে যাবো না, তোমার টাকারও আমার কোনো দরকার নেই, নেক্সট টাইম থেকে আমার সাথে দেখাও করতে আসবে না। আর শাওকে এখান থেকে চলে যেতে বলেছিল। এরপরে শাও তখন আর কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। পরের দিন আমরা কোম্পানির সিন দেখতে পাই। এখানে ম্যানেজার এসেছিল ম্যাং ম্যাং এর কাছে। ম্যাং ম্যাংকে বোকা দিয়ে বলছিল, তুমি যে প্রজেক্টগুলো তৈরি করেছো ওগুলো মানুষের কাছে অনেকটাই বেশি প্রবলেম হচ্ছে, তাই তারা তো এখন কোম্পানির নামে কমপ্লেন করছে, তুমি যদি তোমার কাজগুলো ভালোভাবে না করতে পারো তাহলে তোমাকে এখানে রাখা যাবে না, তাই নিজের কাজগুলো আরো বেশি ভালোভাবে করো। ম্যাং ম্যাং তখন ম্যানেজারকে সরি বলেছিল, ও এরপর থেকে সব কাজগুলো ভালোভাবে করবে। ম্যানেজার বলে, এখন তুমি কোথাও যেতে পারবে না, সব কাজগুলো কমপ্লিট করো, আর তোমাকে এখন কাজের প্রতি আরো বেশি ফোকাস দিতে হবে। ম্যাং ম্যাংকেও বাধ্য হয়ে তখন অনেকটাই বেশি কাজ করতে হচ্ছিল, যার কারণে ওই শরীরটা অনেকটাই বেশি খারাপ হয়ে যায়। রাতেও ভালোভাবে বাড়িতে যেতে পারছিল না, হঠাৎ করে এখানে অজ্ঞান হয়ে পড়ে যেতে নিচ্ছিল। তখন ওর কাছে শাও এসেছিল। শাওকে পড়ে যাওয়ার আগে ধরে নিয়েছিল, এরপরে নিজের বাড়িতে নিয়ে আসে। ম্যাং ম্যাং এর শরীরটা ভালো ছিল না, এই কারণে শাও ম্যাং ম্যাং এর অনেক বেশি কেয়ার করতে শুরু করে। একটু পরে ম্যাং ম্যাং এর জ্ঞান ফিরে এসেছিল। ও দেখতে পায় শাওকে আবারও বাঁচিয়েছে, এই কারণে শাওকে থ্যাংক ইউ বলে, আর ও যে শাওয়ের সাথে বাজে ব্যবহার করেছিল ওইটার জন্য শাওকে সরি বলে, আমার ভুল হয়েছে, আমার ওই রকম ব্যবহার করা একদমই উচিত হয়নি। শাও বলে, এখন তুমি অসুস্থ তাই এইসব কথাগুলো পরে বলবে। এরপরে ও এখানে আবারও ম্যাং ম্যাংকে কিস করেছিল। দেন ম্যাং ম্যাংকে বলে, এখন অনেকদিন রাত হয়ে গিয়েছে তাই তুমি ঘুমিয়ে পড়ো। একটু পরে ম্যাং ম্যাং ঘুমিয়ে পড়েছিল। তখন ম্যাং ম্যাং এর ফোনে বারবার কেউ একজন ফোন করছিল। শাও ফোনটি উঠিয়েছিল, দেখতে পায় অপর সাইড থেকে ম্যাং ম্যাং এর মা ম্যাং ম্যাংকে অনেক বেশি
বেশি বকা দিয়ে বলছে, তুমি কি শুরু করেছো? তোমাকে বলেছি না টাকা দিতে, তুমি যদি টাকা না দাও তাহলে কিন্তু তোমার বাবার চিকিৎসা করাবো না, উনি সারা জীবনের জন্য ওই রকম ভাবেই পড়ে থাকবে। আর তাড়াতাড়ি এখানে ফিরে আসো, আমি তোমার সাথে একটি ছেলের বিয়ে ঠিক করেছি। তুমি যদি 1 বছরের ভিতরে ওই ছেলেটিকে কোনো বেবি দিতে পারো তাহলে আমাদেরকে 1 মিলিয়ন টাকা দেবে, যেটা আমাদের জন্য অনেক বেশি হবে। ম্যাংম্যাংয়ের মায়ের কথাগুলো শোনার পর শ্যান অনেকটাই বেশি রেগে ফোনটা রেখে দিয়েছিল। আর তখন ভাবতে শুরু করে তাহলে এই কারণে ম্যাংম্যাং টাকার জন্য সবকিছু করছিল, কারণ ওকে ওর বাবার চিকিৎসা করাতে হবে। যেখানে শাও ম্যাংম্যাংকে ভুল বুঝেছিল, এরপরে ও ম্যাংম্যাংয়ের কাছ থেকে এখান থেকে চলে গিয়েছিল। পরের দিন সকালে ম্যাংম্যাংয়ের ঘুমটা ভেঙে যায়। ও এখানে আবারও শাওকে নিজের কাছে দেখতে পায়। তখন শাওকে জিজ্ঞাসা করছিল, এখন আমি আপনার জন্য কি করতে পারি? তখন বলছিল শাও, আমি তোমাকে বাঁচিয়েছি, এই কারণে তুমি আমাকে খুশি করবে, তাহলে তুমি এখন আমাকে কিস করো। এখানে ম্যাংম্যাং কিছুটা ক্লোজে গিয়েছিল। ম্যাংম্যাং ওকে বলে, কাল রাতে আমার কোনো কিছু মনে ছিল না, তাই আমি যদি রাতে আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। শাও বলে, তুমি রাতে কোনো কিছুই করোনি, আর আমি তোমাকে রাতে বাঁচিয়েছিলাম, তাই তুমি তো ওইটার কোনো পেমেন্টও করোনি, তাই এখন তোমাকে পেমেন্ট করতে হবে। এরপরে ও এখানে আবারও কিস করেছিল ম্যাংম্যাংকে, বাট ম্যাংম্যাং ওকে কিস করতে চাচ্ছিল না, তাই শাওকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। ম্যাংম্যাং বুঝতেই পারে না যে শাও কেন বারবার তার সাথে শুধু কিস করতেই চায়। তো এরপরে এখানে শাও ম্যাংম্যাংকে বলে দেয়, কাল রাতে যখন তুমি ঘুমিয়েছিলে তখন তোমার মা তোমাকে ফোন করেছিল। এইটা জানার পর ম্যাংম্যাং তাড়াতাড়ি করে ওর মায়ের পাঠানো মেসেজগুলো দেখতে শুরু করে, যেখানে তার মা তো অনেকটাই রেগেছিল। আর এখানে শাও তাকে বলছিল, তোমার মা বলেছে যে তোমাকে গ্রামে ফিরে যেতে হবে, আর তোমার কাছ থেকে অনেক বেশি টাকা চাই, তুমি যদি টাকা না দিতে পারো তাহলে ওখানে গিয়ে তোমাকে বিয়ে করতে হবে, তোমার জন্য একটি ছেলে ঠিক করেছে, আর ওই ছেলেটিকে না তোমাদেরকে 1 মিলিয়ন দেবে যদি তুমি ওই ছেলেটিকে একটি বেবি দিতে পারো। এর থেকে তো বলবো তুমি চাইলে আমার কাছ থেকে সাহায্য নিতে পারো, আমিও তোমাকে টাকাই দেবো, তাহলে তুমি ওখানে গিয়ে কি করবে? আমার সাথেই থাকো, আমি তোমার মায়ের কাছে টাকা পাঠিয়ে দেবো, তোমার বাবার চিকিৎসাও হয়ে যাবে, তাহলে আর তোমাকে ওখানে গিয়ে বিয়ে করতে হবে না, তুমি এখানেই থেকে যেতে পারবে। বাট ম্যাংম্যাং তো বলেছিল আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। এরপরে ও শাওয়ের বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। একটু পরে ওর মায়ের কাছে ফোন করেছিল, যেখানে ওর মা ওকে বলছিল, তাড়াতাড়ি তুমি এখানে ফিরে আসো, তোমাকে আজকেই ফিরে আসতে হবে, তোমাকে একটি ছেলে দেখতে আসবে, আর তুমি যদি ওকে বিয়ে করতে পারো তাহলে তো আমাদেরকে 1 মিলিয়ন টাকা দেবে। তুমি যদি চাও তোমার বাবা ভালো হয়ে যাক তাহলে তুমি এখানে চলে আসো। আর এখানে ম্যাংম্যাংয়ের কাছেও কোনো উপায় ছিল না, তাই ওর মাকে বলে দিয়েছিল, ঠিক আছে আমি চলে যাব। এরপরে ম্যাংম্যাং নিজের সব জিনিসপত্রগুলো প্যাক করেছিল। ও যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল তখন এখানে শাও এসেছিল। ম্যাংম্যাং শাওকে দেখতে পায়। ও এখানে শাওকে কোনো কিছুই বলে না, শুধু শাওকে বাই বলে এখান থেকে চলে গিয়েছিল। আর শাও বুঝতে পারে ম্যাংম্যাং এখন ওর মায়ের কাছে ফিরে যাচ্ছে। একটু পরে শাও ওর মায়ের কাছে চলে এসেছিল, যেখানে ওর মা ওকে দেখার পর তো বলে, তুমি না কিরকম ড্রেস পরে এসেছো, আর ওকে একটি ড্রেস দিয়েছিল পরার জন্য, তাড়াতাড়ি এটা পরে রেডি হয়ে আসো, একটু পরে ছেলের বাড়ি থেকে লোকজন আসবে তোমাকে দেখার জন্য। ম্যাংম্যাং ওর মাকে বলে, এখন আমি একদমই বিয়ে করতে চাই না। ম্যাংম্যাংয়ের মা বলে, তোমাকে বিয়ে করতে কে বলেছে? তুমি শুধুমাত্র 1 বছর ওই ছেলেটির সাথে থাকবে, ওই ছেলেটিকে একটি বেবি দেবে, এতে করে আমরা টাকা পেয়ে যাবো, তোমাকে বিয়ে করতে হবে না, এরপরে তোমার যেখানে ইচ্ছা তুমি ওখানে চলে যেও, আমি বাধা দেবো না। ম্যাংম্যাং ভয় পেয়ে গিয়েছিল, ওর মাকে আর কিছু বলতে পারে না। একটু পরে ম্যাংম্যাং রেডি হয়ে বাইরে আসে। এখানে আমরা ছেলের বাড়ির লোকজনদেরকে দেখতে পাই, তারা ম্যাংম্যাংকে দেখেছিল। এখানে ছেলে তখন বলছিল সে নিজে ম্যাংম্যাংয়ের সাথে একা কিছু কথা বলতে চায়, এই কারণে তাদেরকে যেন আলাদা একটি রুমে পাঠানো হয়। আর এতে ম্যাংম্যাংয়ের মাও রাজি হয়েছিল যে যা, ওকে নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। এরপরে ছেলেটি জোর করে ম্যাংম্যাংকে একটি রুমের ভিতরে নিয়ে আসে, যেখানে ম্যাংম্যাং প্রথমেই ওই ছেলেটিকে বলে দেয়, আমি একদমই তোমাকে বিয়ে করতে পারবো না। এতে করে ছেলেটি অনেকটাই রেগে যায় যে তুমি কেন আমাকে বিয়ে করতে পারবে না। আর এখানে ম্যাংম্যাংয়ের সাথে ও জোর করতে শুরু করে। ম্যাংম্যাং এই তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। আর তখনই ভিতরে এসেছিল শ্যানও সব বডিগার্ডদেরকে নিয়ে এখানে এসেছিল। ম্যাংম্যাংয়ের মা এদেরকে ভিতরে যেতে বাধা দিচ্ছিল। শাও তো ম্যাংম্যাংয়ের মায়ের কোনো কথাই শোনে না, ও ভিতরে চলে এসেছিল। দেখতে পায় ছেলেটি এখানে ম্যাংম্যাংয়ের সাথে বাজে ব্যবহার করছে। শাও তখন রেগে এখানে ছেলেটিকে অনেক বেশি মারধর করেছিল। ছেলেটিকে ম্যাংম্যাংয়ের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এরপরে ও ম্যাংম্যাংয়ের কাছে গিয়েছিল। ম্যাংম্যাং অনেকটাই বেশি ভয় পেয়েছিল। শাও তখন ম্যাংম্যাংকে উঠিয়ে নেয় আর ম্যাংম্যাংয়ের মাকে বলে, আপনি যদি নেক্সট টাইম থেকে ম্যাংম্যাংয়ের সাথে এরকম কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে আপনার জন্য কোনো কিছুই ভালো হবে না। এরপরে ম্যাংম্যাংকে ওখান থেকে আবার ও নিজের বাড়িতে নিয়ে আসে। ম্যাংম্যাংয়ের কেয়ার করছিল। এরপরে ম্যাংম্যাংকে বকা দিয়ে বলে, তুমি যে ওখানে চলে গিয়েছো এটা শুধুমাত্র আমাকে একবার কল করে জানিয়ে দিতে পারতে, তাহলে আমি ওখানে সময় মতন গিয়ে তোমাকে তাড়াতাড়ি বাঁচিয়ে নিতে পারতাম, তোমার সাথে এত বাজে কিছু হতোই না। ম্যাংম্যাং বলে, আমি কেন তোমাকে ফোন করে এইসব কিছু বলবো, কারণ তুমি তো সবসময় আমাকে একজন কল গাল মনে করো, আর আমাকে মনে করতে আমি টাকার জন্য সব কিছুই করতে পারি। শাও বলে, আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি ওই দিনের পর থেকে তো সবসময় তোমাকে সব বিপদ থেকে বাঁচিয়েছি, কারণ আমি তোমাকে
লাইক করি, আর তুমি কিনা মনে করো আমি একটি খারাপ ছেলে। আমি তো শুধুমাত্র চেয়েছিলাম তুমি সবসময় আমার সাথে থাকো। এখানে ম্যাং ম্যাং ওকে থ্যাংক ইউ বলে ওকে বাঁচানোর জন্য। শাও বলে আমার শুধু এইটাতে চলবে না, তুমি এখন আমাকে অন্য কিছু দেবে যেটা আমি তোমার কাছ থেকে বারবার চেয়েছি। ম্যাং ম্যাং বলে আমি বুঝতে পারছি না তুমি কিসের কথা বলছো। শাও তখন আবারও ম্যাং ম্যাং এর অনেকটাই বেশি ক্লোজে গিয়েছিল, আর এরপরে দেখা যায় ও এখানে আবারও ম্যাং ম্যাংকে কিস করে। ম্যাং ম্যাংও এবার শাওকে এখানে আর একদমই বাধা দিচ্ছিল না। এরকম ভাবে দুজনে আবার এখানে নাইট স্পেন্ড করেছিল। আর এরই সাথে আজকের এই ড্রামাটা এখানে এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি লাইক দিও। বাই বাই।